তুমি রোল নাম্বার 1 Yes, sir. 2 Yes, sir. 3 4 Sir, all three Yes, present. sir. okay 5 Yes, sir. 6 7 8 6 7 8 9 Yes, sir. 10 Present, sir. 11 Yes, sir. 12 12 আছো 13 14 Yes, sir. 15 Yes, sir. 16 Yes, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 20 Yes, sir. 21 স্যার ওর ইলেকট্রিসিটি চলে গেছে, ও জয়েন দিছিল। 21 আচ্ছা 22 Yes, sir. 23 Present, sir. 24 Present, sir. 25 প্রেজেন্ট স্যার। 26 Yes, sir. 27 Yes, sir. 28 Yes, sir. 29 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 32 Yes, sir. 33 Yes, sir. 34 ইয়েস স্যার। 35 Yes, sir. 36 Yes, sir. 37 Yes, sir. 38 38 আচ্ছা 39 Yes, sir. 40 Yes, sir. 41 Present, sir. 42 43 Yes, sir. 44 Yes, sir. 45 Yes, sir. 46 Yes, sir. 47 Yes, sir. 49 48 48 আছো 49 Yes, sir. 50 Present, sir. 51 52 Yes, sir. 53 54 55 56 Present, sir. 57 Yes, sir. 58 59 Yes, sir. 60 Yes, sir. 14 batch roll 18 roll 6 আছো Yes, sir. Present, sir. Rule 6. কল করছি roll 7 Yes, sir. Present. 8 roll 8 12 13 38 42 Sir, 38. 38 আছো 42 48 51 53 54 55 Sir, বলো আমি স্যার লাস্ট ক্লাসে স্যার জয়েন দিয়েছিলাম, তো স্যার নেট সমস্যা ছিল, 2-3 বার ডিসকানেক্টেড হয়ে যায় স্যার। চ্যাট বক্সে মেসেজ দিয়েছিলাম, অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। দিয়েছি কিন্তু অসুবিধা নেই কাছ থেকে দিয়েছি ওকে সো আমরা এক্সট্রা টাস্ক শেষ করব সরি সো এখানে আমরা যেটা দেখেছিলাম গতকালকে সেটা হলো যে প্রত্যেকটা ম্যাটেরিয়াল এভরি ক্রিস্টাল ম্যাটেরিয়াল সে কতগুলো নির্দিষ্ট অ্যাঙ্গেলে শুধুমাত্র ডিফ্রাকশন দেয় রাইট তোমরা কি বুঝতে পারছো এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে ডিফ্রাকশন শুধুমাত্র কতগুলো স্পেসিফিক অ্যাঙ্গেলের জন্য পাওয়া যায় যে অ্যাঙ্গেলে ব্র্যাগস ইকুয়েশন ব্র্যাগস কন্ডিশন ফুলফিল করে দ্যাট মিন্স n lambda equal to twice d sin theta এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলেই শুধুমাত্র ডিফ্রাকশন পাওয়া যায় এটা একটা ক্রিস্টাল এটা তার 0 1 2 প্লেন এটা তার 0 1 বা 2 প্লেন যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য এই কন্ডিশনটা ফুলফিল করবে থিটার জন্য যেই ল্যামডার জন্য ইকুয়েশনটা ফুলফিল করবে তখনই একটা ডিফ্রাকশন হবে বোঝা যায় ডিটা হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং এই কথাটা কি বোঝো এখন যেটা বললাম এটা বুঝো সবাই Yes, sir. Yes, sir. একটা স্পেসিফিক ওয়েভলেন্থের জন্য যদি গিভেন ডি এর জন্য মানে একটা প্লেনে ইন্টারপ্ল্যানার স্পেসিং ডি এর জন্য যদি এমন কোন অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয় যে ইকুয়েশনটা ফুলফিল করে তাহলে তুমি ডিফ্রাকশন পাবা সো
এখন আমরা যদি বলি যে এই কোয়েশ্চেনটা দেখো, আরেকটা আচ্ছা এই কোয়েশ্চেনটাই দেখাই খালি, তাহলে আমি যদি একটা সিম্পল ম্যাটেরিয়ালের কথা চিন্তা করি, এনি ম্যাটেরিয়াল, জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড, এনিথিং, তার যে ক্রিস্টালোগ্রাফিক প্লেন গুলো আছে সবগুলা প্লেনের জন্য অ্যাঙ্গেল বের করতে পারবো না আমরা এখান থেকে? আমরা এই কোয়েশ্চেনটা দেখি, ডি সমান হচ্ছে a বাই রুট ওভার h স্কয়ার k স্কয়ার l স্কয়ার কিউবের জন্য। আমি তাহলে এই ডিটাকে ইচ্ছা করলে রিপ্লেস করতে পারি এখানে, d ইকুয়াল টু a ডিভাইড বাই রুট ওভার h স্কয়ার k স্কয়ার l স্কয়ার। তো কেন ম্যাটেরিয়ালের ল্যাটিস প্যারামিটার a যদি জানা থাকে, তুমি যে কোনো প্লেনের জন্য যদি h স্কয়ার k স্কয়ার l স্কয়ার বসাও, যেমন 100 প্লেনের জন্য 1 স্কয়ার 0 স্কয়ার 0 স্কয়ার, 200 প্লেনের জন্য 2 স্কয়ার 0 স্কয়ার 0 স্কয়ার, এভাবে প্রত্যেকটা প্লেনের জন্য আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো না চাইলে এখান থেকে? বোঝা যায়? যে কোনো ম্যাটেরিয়ালের জন্য আমরা চাইলে বের করতে পারবো না তার কত কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন কোন প্লেনের পিক আসা উচিত, কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালের তুমি যদি HKL এর ভ্যালুগুলো বসাও তাহলে যে ল্যামডা দিয়ে টেস্ট করতেছো সেটার উপর ডিপেন্ড করে থিটা পাওয়া যাবে। তাহলে কোন একটা ম্যাটেরিয়ালের কোন একটা প্লেনের অ্যাঙ্গেলটা কিসের উপর ডিপেন্ড করে বলো তো? কোন একটা ওয়েভলেন্থ, হ্যাঁ ইন্টারপ্লেনার স্পেসিং তো ফিক্সড কোন একটা প্লেনের জন্য, বাট অ্যাঙ্গেলটা ভ্যারি করবে যদি তুমি ল্যামডা ভ্যারি করো, রাইট? সো একই ম্যাটেরিয়ালের জন্য এই পিক ডিফারেন্ট যদি হয়, সেটা আইডেন্টিফাই করার আগে তোমাকে জানতে হবে কোন ল্যামডা দিয়ে তুমি কাজ করছো। তাহলে তুমি বুঝতে পারবা, ল্যামডা জানা থাকলে থিটা দেখলে তুমি ক্যালকুলেট করতে পারবা ডি কত, আর ডি কত জানলেই তো আমরা যদি এই জিনিসটা এত সোজা না, অনেক ক্যালকুলেশন আছে, বাট জাস্ট বোঝানোর জন্য বলছি, ডি যদি পেয়ে যাই তাহলে আমি ইচ্ছাগুলি বের করতে পারবো এটা কোন প্লেন, ঠিক আছে, বের করতে পারবো। আচ্ছা এখন আমরা যদি একটু দেখি যে তিনটা মেথডে আমরা কাজ করি, খুব শর্টলি জাস্ট ভেরি শর্ট ডেসক্রিপশন দিচ্ছি। একটাকে বললাম লাও মেথড, একটা রোটেটিং ক্রিস্টাল মেথড, একটা পাউডার মেথড, তিনটা ডিফারেন্ট বিষয় আছে। জাস্ট প্রিন্সিপালটা বলি। লাও মেথডে যেটা করা হয়, স্যাম্পলকে সেট করা হয় মেশিনে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ফিক্স করে দেওয়া হয়, শুধু ল্যামডাটাকে ভ্যারি করা হয়, বিভিন্ন ওয়েভলেন্থে লাইট পাঠানো হয়। তো বিভিন্ন ওয়েভলেন্থে লাইট পাঠালে কি হবে, এক একটা ল্যামডা এক একটা ডি কে স্যাটিসফাই করবে, রাইট? বুঝতে পারছো? এক একটা ল্যামডা এক একটা ডি কে স্যাটিসফাই করবে। এভাবে বিভিন্ন ল্যামডার জন্য যখনই পিক পাওয়া যাবে সাথে সাথে আমরা ক্যালকুলেট করে দেখবো ডি কত, আর ডি কত হলে বুঝবো এটা কোন প্লেনের পিক। ক্লিয়ার? আচ্ছা এগুলোর বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, অনেক ডিটেইল, ক্যালকুলেশন গুলো আলাদা, সে কারণেই মেথড তিনটা ডিফারেন্ট। আরেকটা হচ্ছে আমরা চাইলে ল্যামডাটাকে ফিক্স করে দিতে পারি। ল্যামডাটাকে ফিক্স করে দিলে আমরা যদি ম্যাটেরিয়ালটাকে রোটেট করতে থাকি তাহলে কি হবে, এক একবার এক এক অ্যাঙ্গেলের জন্য ইকুয়েশনটা ফুলফিল করবে, রাইট? তোমাকে বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। তো একটা ক্ষেত্রে আমরা ল্যামডা ভেরিয়েবল রেখে থিটাকে ফিক্স রাখি, আর একটাকে ল্যামডা ফিক্স রেখে থিটাকে ভেরিয়েবল করি। এর ফলে কি হয়, আমরা ভিন্ন ভিন্ন ডি এর জন্য অ্যাঙ্গেল গুলাতে পিক পাই। এভাবে আমরা পিক গুলোকে আইডেন্টিফাই করতে পারি। আর আমরা এই মোমেন্টে যে মেথডে কাজ করি এটা হচ্ছে পাউডার মেথড। পাউডার মেথডটা কি জিনিস দেখো, পাউডার মেথডে ল্যামডা ফিক্স থাকবে, থিটা ভেরিয়েবল থাকবে, তাহলে রোটেটিং ক্রিস্টালের কাছাকাছি মনে হচ্ছে জিনিসটাকে দেখতে, রাইট? রোটেটিং ক্রিস্টালে থিটা ভেরিয়েবল, পার্শিয়াল ভেরিয়েবল, আর পাউডারে বলা হচ্ছে থিটা ভেরিয়েবল। সো হোয়াট ডাজ দ্যাট মিন? আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ক্লিয়ারলি, মনে করো এটা তোমার একটা স্যাম্পল, তুমি কি করলা, ল্যামডাটাকে ফিক্স করে দিলা, ল্যামডা ফিক্সড। এবার এই স্যাম্পলটাকে তুমি রোটেট করতেছো, তাহলে কি হবে, বিভিন্ন সময় মনে করো এটা তার 100 প্লেন, এটা 110 প্লেন, 200 প্লেন, বিভিন্ন প্লেন আছে। এটা যখন রোটেট করবে এক একটা থিটার জন্য এক একটা প্লেন তোমার ইকুয়েশন ফুলফিল করবে না? বোঝা যায়? Yes, sir. সো যখনই ফুলফিল করবে তখনই তুমি কি একটা করে পিক পাবা না, মানে একটা করে ডিফ্লেকশন পাবা না? পিক পরে আসো, পিক জিনিসটা কিভাবে আসে তোমরা এখনো বুঝবা না, ডিফ্লেকশন তো বুঝতেছো। মনে করো এটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক প্লেন, এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল থিটা, রাইট? এটা হচ্ছে আমার প্লেন, এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তাহলে এটা যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়, এটা আমার রেটা আসছে, রেটা এই বরাবর যাওয়ার কথা ছিল, তাই না? সে টোটাল কত অ্যাঙ্গেলে ঘুরে গেছে বলতো?
টোটাল কত অ্যাঙ্গেলে ঘুরে গেছে? টুয়াইস থিটা। টয়েস থিটা, কারণ সে যাওয়ার কথা ছিল এদিকে, যাচ্ছে এদিকে, সে আসলে টয়েস থিটা ঘুরে গেছে, এই জন্য আমরা টয়েস থিটাকে বলি ডিফ্রাকশন অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে এখন যদি এই ক্রিস্টালটাকে ঘুরাও, এক একবার এক একটা প্লেন কন্ডিশন ফুলফিল করবে না? বুঝতে পারো? বোঝা যাচ্ছে? Yes, sir. এখন আমরা যদি একটা কৌটার মধ্যে হোল্ডারে মনে করো 1 মিলিয়ন পাউডার নিই, 1 মিলিয়ন পাউডার, 1 মিলিয়ন পাউডার নিলে কি হবে বলো তো? এটা একটা পাউডার, এটা একটা পাউডার, এটা একটা পাউডার, এটা একটা পাউডার, অসংখ্য পাউডার আছে, রাইট? এই হোল্ডারটার দিকে আমি যদি ল্যামডাটাকে ফিক্স করে দেই, এখন কি ঘটবে বলতো? মেবি এই অবস্থায় এই পাউডারে 100 কন্ডিশন ফুলফিল করবে, এই পাউডারের হয়তোবা 200 কন্ডিশন ফিল করবে, এই পাউডারের হয়তোবা 300 কন্ডিশন ফুলফিল করবে, রাইট? কারণ এক এক পাউডার তো এক এক ভাবে আছে, পাউডার তো এক একটা স্যাম্পলই আলাদা, রাইট? বুঝতেছো? তোমরা কি বুঝতেছো জিনিসগুলা? না বুঝলে বলো। জি স্যার, এক একটা পার্টিকেলের জন্য এক একটা প্লেনে লাইটটা পড়বে। যদি একটা পাউডার থাকতো তাহলে কি হতো? একটা পাউডার থাকলে মেবি 100 কন্ডিশন ফুলফিল করতো, পাউডারটাকে রোটেট করলে 110 ফুলফিল করতো। কিন্তু আমি যখন অসংখ্য পাউডার রাখি, তখন এটার 100 ফুলফিল করলে এটার 110 করে, এটার 220 করে। তার মানে একটা ম্যাটেরিয়ালকে রোটেট করা আর অনেকগুলো পাউডার রাখা একই কথা না? জি স্যার। আচ্ছা, এরপরে যদি আবার পাউডার স্যাম্পলটাকে আমি রোটেট করা শুরু করি, তাহলে কি হবে? আলটিমেটলি কোনো ক্রিস্টালের প্লেনই বলতে গেলে অ্যাঙ্গেল মিস করবে না, বোঝা গেছে? একটা হচ্ছে স্যাম্পল রোটেট করতে পারতাম, সেটা না করে আমি অনেকগুলো পাউডারকে নিলাম। রোটেট না করা আর অনেক পাউডার নেওয়া ইকুইভ্যালেন্ট। একটা স্যাম্পলকে রোটেট করলে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন ভিন্নটা কন্ডিশন ফুলফিল করে। আর আমি যদি এটা কি পাউডার হিসেবে রেখে দেই, তার মানে এট এ টাইম একজন একদিকে ফিরে যাচ্ছে। তারপরে যদি আবার এটাকেও রোটেট করি, তার মানে আলটিমেটলি আমার সবগুলো অ্যাঙ্গেলই আমি ডিফ্লেকশন পাবো। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল একটা বিষয়। এখন দেখো পিক জিনিসটা কিভাবে তৈরি হয়। মনে করো এটা একটা ক্রিস্টালোগ্রাফিক প্লেন, এটা একটা রে এসে পড়লো, কম্পিউটার স্ক্রিনে একটা রে এসে পড়লো। কোন জায়গাটায়? এই পাউডারের উপর। খেয়াল করো, রেটা কিন্তু কোন ডাইমেনশনে? এটা একটা পাউডার, থিটা ডিগ্রি কোণে রোটা এসে পড়লো। এখন বলো, এই যে ডিফ্লেকশনটা হবে, এটা কিন্তু কম্পিউটার স্ক্রিনে, বুঝতেছো? ইনসিডেন্ট রেটা কিন্তু কম্পিউটার স্ক্রিনে, কিন্তু ডিফ্রাকশনটা কি কম্পিউটার স্ক্রিনে হবে নাকি পুরো 3 ডাইমেনশনে একটা কোণ হিসেবে হবে? 3 ডাইমেনশন হবে। হ্যাঁ, কারণ কি? কারণ সে পুরো এই লাইনের সাথে সব দিকে থিটা কোণে রিফ্লেক্ট করবে, বোঝা যায়? ইয়েস স্যার। তো তুমি যখন একটা ইনসিডেন্ট রে দিবা থিটা ডিগ্রিতে, সে ডিফ্লেকশন করবে সব দিকে, ফলে এটা কিন্তু 2 ডাইমেনশনের একটা ডিফ্লেকশন হবে না, এটা কি হবে? টোটাল একটা কোণ তৈরি হবে। মনে করো 100 প্লেন, 110 প্লেনটা মনে করো অন্য একটা ডিগ্রির কন্ডিশন ফুলফিল করলো, সে কি আরেকটা কোণ তৈরি করবে না? বোঝা যাচ্ছে? স্যার, এটা কি রোটেট করা হচ্ছে পাউডারটাকে ওই জন্য? হ্যাঁ হ্যাঁ, এই কারণেই কারণ তুমি যদি একটা ক্রিস্টালোগ্রাফিক প্লেন রাখতা, তাহলে একটা ইনসিডেন্টের জন্য একটা অ্যাঙ্গেল আসতো। পাউডার রোটেট করার কারণে এক একটা ইনসিডেন্ট এক এক দিক থেকে কন্ডিশন ফুলফিল করে, ফলে সে প্রত্যেকটা দিকেই ডিরেকশন করে, ফলে এজ এ রেজাল্ট এটা একটা কোণ হয়ে যায়। এক একটা পাউডার এক এক দিকে থাকার কারণে সে বিভিন্ন দিক থেকে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে ফুলফিল করে, ফলে সে সব দিকে গিয়ে কোণটা তৈরি করে। তার মানে বেসিক্যালি এট দ্য এন্ড তুমি অনেকগুলা কোণ পাচ্ছ। এই কোণটা হয়তো 100 এর জন্য, এই কোণটা 110 এর জন্য, এই কোণটা 20 এর জন্য, বোঝা যাচ্ছে? এখন মনে করো তুমি একটা বেল্ট বসায় দাও, একটা বেল্ট, খেয়াল করো, বেড়ার মতো করে আমি মাঠের চারদিকে এরকম ফেন্সিং করি, এরকম করে একটা রিং এর মতো বসায় দাও, বুঝতেছো রিং এর পজিশনটা? পুরো মেশিনের চারদিকে আমি একদম বেল্ট বসায় দিলাম। এখন কি হবে বলতো? এই বেল্ট কি, বেল্টের গায়ে দুইটা দাগ পড়ে যাবে না কোণ থেকে? সবাই বুঝতেছো? বেল্টের গায়ে দাগ পড়ে যাবে না প্রত্যেকটা কোণের জন্য? আমি যদি বেল্টটাকে এভাবে দেখি,
এটা যদি বেল্টের ফ্রন্ট সাইড হয়, কোনগুলা কিভাবে করে কাটবে না বেল্টকে? Yes, sir. বুঝতেছো? এটা অনেক কমপ্লিকেটেড বিষয়, আমি জাস্ট খুব সিম্পলি বোঝাচ্ছি তোমাদেরকে। এখন আমি যদি এই বেল্টটাকে মাঝখান দিয়ে কেটে ফেলি, বেল্টের দুই পাশ তো ইকুইভ্যালেন্ট নাকি? Yes, sir. বেল্টের যদি এক পাশ কেটে ফেলি, এইটা কার জন্য ছিল? 100 জন্য, এটা 110 জন্য, এটা 200 জন্য, রাইট? আমি যদি এই জিনিসগুলো সব এখন বাদ দিয়ে দেই, এই জিনিসগুলো বাদ দিয়ে দেই, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? এটা 100 পিক, এটা 110 পিক, এটা 200 পিক। বুঝতে পারতেছো? এবার বুঝছো পিক কিভাবে আসছে? অনেকগুলো কোণ তৈরি হয়েছিল, কোণগুলো মানে ইয়েটাকে কাট করেছে, সেভাবে আসছে। এটা হচ্ছে জাস্ট শর্টলি তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে তোমরা মোটামুটি ভাবে ভিজুয়ালাইজ করতে পারো জিনিসটা কি। এখন আমরা দেখি ছবিগুলো থেকে এগুলো ধরতে পারি কিনা। এটা আমাদের পাউডার স্যাম্পল হোল্ডার। দেখো ইনসিডেন্ট বিম গুলো এখন এসে, এগুলো কিন্তু ডিফ্লেকশন অ্যাঙ্গেল, বুঝছো? এগুলো ডিফ্লেকশন অ্যাঙ্গেল। কেমনে ডিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে আমি বুঝাচ্ছি তোমাদেরকে। মনে করো ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি কোণ তৈরি করছে, সরি ধরো 20 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কত হবে? এই ছবিটা কি বোঝো? দেখো তো, একটু খেয়াল করো, এটা হচ্ছে ইনসিডেন্ট বিম। ছবিটা আসলে তোমাদেরকে এগুলা ইয়েতে বোঝানো আসলে খুব মুশকিল সামনাসামনি ছাড়া। দেখো এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল, তাই না? টোটাল ডিফ্লেকশন কি? টুয়াইস থিটা। ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কিন্তু এখানে বাঁকা করে আঁকা হয়েছে, আর তোমাদের বইতে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা সোজা করে আঁকা হয়েছে, বুঝছো? এটাই পার্থক্য। ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি এটা হয়, প্লেন হচ্ছে এটা, তাহলে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কি এটা হয়ে গেল না? এখানে টুয়াইস থিটা হলো। বুঝছো ছবিটা কি? আমি জাস্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে ইনক্লাইন না রেখে হরাইজন্টালে ড্র করছি। তো তুমি যদি ক্রিস্টালের প্লেনটা না ড্র করো, এমনিতে না দেখাও, তাহলে আমি ছবিটাকে কিভাবে দেখাইতে পারি চাইলে? যে এটা যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়, ডিফ্লেকশন অ্যাঙ্গেল হবে এটা, রাইট? বোঝা গেছে? Yes, sir. এই জায়গাটায় আমি এই প্লেনটা রাখলাম না। তার মানে এটা যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়, সে তো এই প্লেনের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলো তো? 40 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি হবে? 80। এখানে যদি হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল কোন একটা প্লেনের সাথে 41 ডিগ্রি, এই কোণটা কত হবে? 82। এখানে কোন একটা ডিগ্রি 45 ডিগ্রি ইনসিডেন্ট প্লেনের সাথে, ডিফ্লেকশন হবে কত? 90 ডিগ্রি। বুঝতেছো? ডাবল। সো এখানে একটা কোণ, এদিকে যদি 40 হয়, এটা হবে 80 ডিগ্রির কোণ। আর এখানে একটা যদি হয় 50 ডিগ্রি, তাহলে 50 দুগুণে 100-র কারণে এবার কিন্তু প্লেনটা এদিকে চলে আসবে। বুঝতে পারো বিষয়টা? কারণ এখানে 90 ডিগ্রি পর্যন্ত, এটা 100 ডিগ্রি হলে এদিকে চলে আসছে। এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে ডিফ্লেকশন হবে 120 ডিগ্রি। ফলে কোনটা তখন এই পাশে না হয়, কোনটা এই পাশে হবে। বুঝতেছো? ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি 45-এর বেশি হয়, ডিফ্লেকশন অ্যাঙ্গেল 90-র বেশি, ফলে তখন কোনগুলো ডান দিকে না হয়, বাম দিকে হয়। বোঝা উচিত। আচ্ছা, সো সেটাই দেখা যাচ্ছে। দেখো ইনসিডেন্ট অ্যাঙ্গেল যখন 45-এর বেশি, তখন ডিফ্লেকশন অ্যাঙ্গেল 90-র বেশি, ফলে কোনগুলো তখন রাইট সাইডে না থেকে লেফট সাইডে চলে যাচ্ছে। আলটিমেটলি চারদিকে যখন একটা বেল্ট বসায় দিবা, বেল্টের মধ্যে এভাবে কাট করবে। এই কাটগুলোই হচ্ছে আমার একটা পিক। এগুলো হিউজ ইকুয়েশন আছে, আমরা সপ্তাহ উইকের পর উইক ধরে এগুলো ক্যালকুলেশন শিখাই। সো এই যে পিক গুলার যে উইথ, এই পিকের উইথ হচ্ছে ক্রিস্টালাইট সাইজের উপর ডিপেন্ড করে। ক্রিস্টালাইট সাইজ যত বড় হবে, উইথ তত ছোট হবে। ল্যাটিস প্যারামিটারের উপর এগুলোর প্রত্যেকটা পজিশন, পিকের পজিশন ডিপেন্ড করবে। সো মোটামুটি তোমরা বুঝতেছো এখন যে আমরা আসলে কিভাবে তোমার এক্সআরই এটা কিভাবে কাজ করে, সেটা মনে করি তোমরা বুঝতে পারতেছো। স্যার হ্যাঁ বলো। স্যার সরি, মানে এই জিনিসটা হচ্ছে লজিক্যালি বুঝছি যে মানে কোনটা আবার মানে আবার বাম দিকে ফিরে আসবে, একটা স্থূলকোণ হবে, কিন্তু এই জিনিসটা হচ্ছে ব্যতিচারে কিভাবে হয় ওই বিষয়টা আর কি মানে প্র্যাকটিক্যালি ইমাজিন করতে পারতেছি না। টিচার সামনেরটা বুঝলে পিছনেরটা না বুঝলে কিছু নেই। সামনেরটা যেভাবে হবে পিছনেরটা একই ভাবে হবে। ব্যতিচারের সাথে এখানে তো কোনো রিলেশন নাই, আর কোনো ঝামেলার কিছু নাই, নতুন করে কোনো ঝামেলা হওয়ার কোনো কারণ নাই। কারণ
তুমি তো একটার সাথে একটা মিলাইতে পারবা না এখন আর। মনে করো এটা হচ্ছে তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, রাইট? তাই না? জি স্যার। সো এটা কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে যে এই অ্যাঙ্গেলে দুইটা ওয়েভ একই ফেজে আছে, রাইট? আর যখন ব্যাকে যাবে তখন ইন্ডিকেট করবে ব্যাক সাইডের দুইটা প্লেন একই ফেজে আছে, এটাই, আর তো কিছু না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। মানে তুমি যে ডিরেকশনেই যাচ্ছ, কারণ এই যে পার্টিকেলটা, এই জন্য আমি তোমাকে কিন্তু এই পার্টিকেলটা যেই দিকেই যাক না কেন, পার্টিকেলটা যেই দিকেই ডিফ্লেকশন করুক না কেন, যদি ডিফ্লেকশনের পরে তার ওয়েভ গুলো যদি একই দশায় থাকে তাহলে সেখানে ইয়ে হয়ে যাবে। আমার মনে হয় এটার জন্য আমরা এর আগে ছবি দেখাইছি এই ধরনের। জি স্যার, বুঝতে পেরেছি। এই যে এই জন্য এইভাবে দেখাইছিলাম, যেটা ছিল শুধু সামনের দিকে, কিন্তু সেন্টার থেকে যখন যায় তখন সব দিকেই যাচ্ছে, ফুল সার্কেল, ফুল সার্কেল। এই জায়গায় এটা হচ্ছে সামনের দিকটা দেখানো হচ্ছে, সামনের দিকে দুইটা রে আসলো, এসে কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করছে, শুধু সামনের দিকে ছবিটা দেখাচ্ছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে ফুল ছবিটা, এই ছবিটা কিন্তু সার্কেলের মতো পুরো চারদিকে আছে, পুরো চারদিকে। তুমি এই ঘটনাটা পুরো চারদিকে ঘটবে, এই ছবিটাকে তুমি এই পুরো চারদিকে চিন্তা করো, ফুল এই ছবিটাকে তুমি ইচ্ছা করলে এই ছবিটা চারদিকে ড্র করতে পারো না? পুরো চারদিকে সব দিকে ঘটনা ঘটবে, সেম ঘটনা ঘটবে। এই ছবিটাকে চিন্তা করো, এই ছবিটা আমি এখন ডান দিকে দেখাচ্ছি, সব দিকে ঘটতে পারে, যেখানেই তোমার একই ফেজে থাকবে সেখানেই তোমার এই ঘটনাটা ঘটবে। তো এভাবে করে আলটিমেটলি আমরা পিক গুলো আইডেন্টিফাই করতে পারি। সো তুমি যদি ম্যাটেরিয়ালে দেখতে পাও যে বিভিন্ন অ্যাঙ্গেলে পিক এসেছে, তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারো। আমরা একটা ম্যাথ দিয়ে শেষ করব, তাহলে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হবে। এখানে আমরা শুধুমাত্র একটাই বলতে পারি, সেটা হচ্ছে পিক পজিশন, পিকের পজিশন কত, এখান থেকে আমরা ক্রিস্টালোগ্রাফিক প্লেন গুলোকে আইডেন্টিফাই করতে পারি, এটা কোন কোন প্লেনে ল্যাটিস প্যারামিটার কত, আর পিক গুলোর ইন্টেন্সিটি, হাইট, পিক গুলোর হাইট কত, ওখান থেকে আমরা অ্যাটমের পজিশন ক্যালকুলেট করতে পারি, পার্সেন্ট ক্রিস্টালিনিটি, ক্রিস্টালাইট সাইজ, মানে ম্যাটেরিয়ালে অসংখ্য প্রপার্টি আমরা ক্যালকুলেট করতে পারি এখান থেকে, পিক গুলোর হাইট থেকে, রিলেটিভ হাইট থেকে, লটস অফ থিংস আছে, এবং এগুলো হিউজ ক্যালকুলেশন আছে। সো সেগুলো যারা মাস্টার্স এক্সআরই কোর্সটা নিবা তারা মোটামুটি বুঝতে পারবা। মাস্টার্স এক্সআরই কোর্সটা আমরা শুধুমাত্র এই গ্রাফটাকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য একটা ফুল থিওরি কোর্স অফার করি। তো সেটাতে তোমরা মোটামুটি এই ক্যালকুলেশন গুলো সব আসবে। এখানে যে ছোট 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 দেখতে গেলে অসংখ্য পিক, এই প্রত্যেকটা পিককে আইডেন্টিফাই করতে হয়, যত অসংখ্য পিক আছে নিচে এই সবগুলো পিকের এরিয়া ক্যালকুলেট করতে হয়। এগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে করি, অরিজিনের মাধ্যমে করি, করে আমরা এগুলোকে আইডেন্টিফাই করি। একটা ম্যাটেরিয়াল কতটুকু ক্রিস্টালাইন, কতটুকু অ্যামরফাস, সেখানে ল্যাটিস প্যারামিটার কতটুকু, অ্যাঙ্গেল গুলো কতটুকু, কোনো সেকেন্ড ফেজ আছে কিনা, এলিমেন্ট গুলো কোথায় আছে, ফেজ এটসেট্রা এভরিথিং আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। আমরা একটা ছোট ম্যাথ দেখাই যেটা হয়তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ হেল্প করবে। সেটা হলো, মনে করো তুমি একটা এক্সআরই করলা, করে দেখলা 26, 30, 45, 57, 61-তে তুমি 5টা পিক পেয়েছো। সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। তোমাকে কোশ্চেনে বলা হলো যে এটা সিম্পল কিউব বিসিসি নাকি এফসিসি বের করো। ক্লিয়ার? আচ্ছা, তোমরা তখন জানো যে সিম্পল কিউবে এইচ স্কয়ার, কে স্কয়ার, এল স্কয়ারের সব ভ্যালুর জন্য পিক পাওয়া যায়, রাইট? জি স্যার। জি স্যার। এবং সেগুলোর ভ্যালু কত? 1 2 3 4 5 6 8, 7 হয় না। আর বিসিসির ক্ষেত্রে এইচ স্কয়ার, কে স্কয়ার, এল স্কয়ার 2 4 6 8 10 হলে হয়। ঠিক তেমনি ভাবে এফসিসির ক্ষেত্রে 3 4 8 11 12 হলে হয়। এবার প্রত্যেকটা এলিমেন্টের জন্য এরকম নাম্বার আছে, এবং এই নাম্বার প্রত্যেকটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। এক্সআরই কোর্সে গেলে তোমাদের এগুলো সব প্রমাণ করতে হবে, বিকজ সোডিয়াম ক্লোরাইড, কপার অক্সাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রাইট প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য এগুলো ফিক্সড। সো 1 বাই 1 প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য আমরা এগুলো ক্যালকুলেট করে বের করতে পারি। তার মানে কি, আমরা যদি এই জিনিসগুলো জানি তাহলে আমরা বলতে পারবো এই ম্যাটেরিয়ালটা কার, তাই না? বুঝে গেছে? আচ্ছা, Yes, sir. আমরা n ল্যামডা ইকুয়াল টু কত বলছি, এই জায়গাটা একটু বোঝো, আমাদের লাস্ট অংশ আজকে। n ল্যামডা সমান টুয়াইস d sin থিটা, আবার d সমান হচ্ছে a বাই h স্কয়ার k স্কয়ার স্কয়ার রুট। সো আমরা দুইটি ইকুয়েশনকে এভাবে একসাথে করতে পারি। এখানে a তো ফিক্স একটা ম্যাটেরিয়ালের জন্য, তাই না? ল্যাটিস প্যারামিটার ফিক্স,
ল্যামডা ফিক্সড, তাহলে সাইন থিটা কি এইচ স্কয়ার কে স্কয়ার এল স্কয়ারের প্রপোর্শনাল না? বোঝা যায়? জি স্যার। তাহলে সিম্পল কিউবের ক্ষেত্রে প্রথম প্লেনের এইচ স্কয়ার কে স্কয়ার এল স্কয়ার কত হবে? 1, যেহেতু প্রপোর্শনাল। জি স্যার। দ্বিতীয় পিকের 2, তৃতীয় পিকের 3, চতুর্থ পিকের 4, পঞ্চম পিকের 5। এটা যদি বিসিসি হয় তাহলে ফার্স্ট পিকের জন্য এইচ স্কয়ার কে স্কয়ার হবে 2, সেকেন্ডটা হবে 4, তারপরটা 6, তারপরটা 8, তারপরটা 10। আবার এফসিসি হলে প্রথমটা 3, তারপর 4, তারপর 8, তারপর 11, তারপর 12। সো তোমাকে যদি এখান থেকে আমরা বলতে পারি যে সাইন স্কয়ার থিটা এবং এইচ স্কয়ার কে স্কয়ার এল স্কয়ার এরা হচ্ছে একটা একটা প্রপোর্শনাল। তার মানে সাইন স্কয়ার থিটাকে তুমি যদি আমরা যদি বলি ল্যামডা স্কয়ার বাই 4a স্কয়ার, তাহলে সমান কত হবে? সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই এইচ স্কয়ার কে স্কয়ার স্কয়ার কনস্ট্যান্ট হয়ে যাবে না? সাইড চেঞ্জ করো, ল্যামডা স্কয়ার 4a স্কয়ার ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা বাই এইচ স্কয়ার কে স্কয়ার স্কয়ার, একটা কনস্ট্যান্ট। তার মানে অ্যাঙ্গেলের স্কয়ার সাইন থিটার স্কয়ার কে তুমি যদি ওই প্লেনের এইচ স্কয়ার কে স্কয়ার স্কয়ার দিয়ে ভাগ করো তাহলে কনস্ট্যান্ট হবে। তার মানে এটা যদি সিম্পল কিউব হয়, প্রথম অ্যাঙ্গেলের সাইন স্কয়ার থিটাকে তুমি যদি 1 স্কয়ার 0 স্কয়ার 0 স্কয়ার দিয়ে ভাগ দাও যা পাবা, দ্বিতীয় অ্যাঙ্গেলের সাইন স্কয়ার থিটাকে 2 স্কয়ার 0 স্কয়ার 0 স্কয়ার দিলে ভাগ দিলে একই পাবা। সুতরাং তোমাকে যদি আমি একটা অঙ্ক দিয়ে বলি যে বের করো এটা সিম্পল কিউব বিসিসি না এফসিসি, তাহলে তুমি কি করবা? প্রথমে সাইন থিটা বের করবা, তারপর সাইন স্কয়ার থিটা বের করবা, এরপর এখানে লিখবা 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। এবার সাইন স্কয়ার থিটাকে এগুলা দিয়ে ভাগ দাও, যদি কনস্ট্যান্ট না হয় তাহলে এটা সিম্পল কিউব না। 2, 4, 6, 8, 10 বসাও, ডিভাইড করলে যদি কনস্ট্যান্ট না হয় তাহলে এটা বিসিসি না। এখানে দেখা যাচ্ছে 3, 4, 8, 11, 12 বসানোর পরে প্রত্যেকটা সাইন স্কয়ার থিটাকে ভাগ দিলে মিলে যাচ্ছে, দেখছো? তার মানে এটা এফসিসি স্ট্রাকচার। সে কারণেই পিক পাঁচটা, প্রথম পিক 3-এর সমানুপাতিক, দ্বিতীয়টা 4-এর সমানুপাতিক, তারপরটা 8-এর সমানুপাতিক, তারপরটা 11, তারপরটা 12। তার মানে এটা এফসিসি। এটা যদি বিসিসি হতো তাহলে 2, 4, 6, 8, 10 দিয়ে ভাগ দিলে ডিভাইড করলে মিলতো। তার মানে এক্সারি করার পর যদি 5টা পিক পাও তাদেরকে যদি 3, 4, 8, 11, 12 দিয়ে ভাগ দিলে কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা একটা এফসিসি স্ট্রাকচার। এটা গেল একটা ফাইন্ডিং। সেকেন্ড ফাইন্ডিং হলো সবচেয়ে হায়ার অ্যাঙ্গেলের ভ্যালুটাকে নিতে হয়। রিজন আছে, ওটা তোমরা এখন বুঝবা না। সো আমরা জানি যে ল্যামডা স্কয়ার বাই 4 স্কয়ার সমান হচ্ছে সাইন স্কয়ার থিটা বাই এইচ স্কয়ার কে স্কয়ার এল স্কয়ার। ল্যামডা স্কয়ার বাই সাইন স্কয়ার থিটা বাই এইচ স্কয়ার কে স্কয়ার স্কয়ার সমান কত পেলাম? 0.0647। তার মানে ল্যামডা স্কয়ার বাই 4 স্কয়ার সমান কত? 0.0647। ল্যামডার ভ্যালু কত? 1.54 অ্যাংস্ট্রম। কপার কে আলফা রেডিয়েশনের জন্য, কপার কে আলফা রেডিয়েশন যেটা দিয়ে আমরা এক্স রে করি। তাহলে এখান থেকে এ বের করে ফেলা যাবে না, ল্যাটিস প্যারামিটার। বোঝা যাচ্ছে? জি স্যার। দেখো একটা সিম্পল ইকুয়েশন, এই ইকুয়েশনে আমি যদি এটা বসাই এ এর ভ্যালু বের হয়ে যাবে। এটা হচ্ছে একটা ভেরি ভেরি সিম্পল এক্সাম্পল বললাম তোমাদেরকে। এখন এটা যদি অর্থরম্বিক হয় ইকুয়েশনে কিন্তু এ না, এ বি সি থাকবে। আর এটা যদি মনোক্লোনিক হয় তাহলে এই ইকুয়েশনে এ না, খালি এ থাকবে, বি থাকবে, সি থাকবে, আলফা থাকবে, বিটা থাকবে, গামা থাকবে। কয়টা আননোন থাকবে? 6টা। সো দ্যাট উইল বি মাচ মাচ কমপ্লিকেটেড কেস। একটা সিম্পল মনোক্লিনিকে বের করতে হলে আমাকে এই অ্যাঙ্গেল থেকে 6টা প্যারামিটার বের করতে হবে। তো তোমরা খুব স্বাভাবিকভাবেই জানো যে একটা ইকুয়েশন থেকে 6টা প্যারামিটার আননোন বের করা যায় না। সো দ্যাটস ইট উইল বি মাচ মাচ কমপ্লিকেটেড, বাট উই ডু ইট ইন রিয়েল লাইফ এভরিডে। সো তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য সবচেয়ে সিম্পল এক্সাম্পল দেওয়া হলো, যেটা একটা সিম্পল কিউব যার আলফা বিটা গামা 90 ডিগ্রি, যার a ইকুয়াল b ইকুয়াল c, ফলে ইকুয়েশন ইজ ভেরি সিম্পল। সম্ভবত এর আগে তোমাদেরকে আমি একটা ইকুয়েশন কোন একখানে পড়াইছি, আমাদের মনে আছে কিনা। এই যে মনে আছে, 1/d স্কয়ার সমান 1/h স্কয়ার h স্কয়ার k স্কয়ার l স্কয়ার, এটা আমরা ইউজ করছি। ঠিক আছে, দেখো টেট্রাগোনালের ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগে, অর্থরম্বিকের ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগে, হেক্সাগোনালের ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগে, দেখছো? তো কিউবিকের ক্ষেত্রে খুব সুন্দর, তুমি ডি দিয়ে এখন বের করে ফেলতে পারতেছো। হেক্সাগোনাল হলে কিন্তু পারতা না। কিন্তু আমরা হেক্সাগোনালেরটাও তোমাদের মাস্টার্সে শিখাই, কিন্তু মনোক্লিনিক, ট্রাইক্লিনিক এগুলো আর তোমাদেরকে শিখাই না, ওগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে করি। বাট হেক্সাগোনাল পর্যন্ত আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। সো এই হলো আমাদের এই রিলেশন গুলো আমরা এভাবে ইউজ করি। এই মোমেন্টে আমরা শুধুমাত্র 1/d স্কয়ার সমান h স্কয়ার k স্কয়ার বাই l স্কয়ার বাই a স্কয়ার এই ইকুয়েশনটাই মাত্র ইউজ করলাম। আমরা কোথায় ইউজ করলাম দেখো, এই যে এটাকে উল্টাও, 1/d স্কয়ার করো, তাহলে h স্কয়ার k স্কয়ার বাই l স্কয়ার বাই a স্কয়ার, এই ইকুয়েশনটাকেই মাত্র আমরা ইউজ করলাম। এখানে করে আমরা দেখাই দিলাম যে কিভাবে আমরা থিটা থেকে
এটা সিম্পল কিউব বিসিসি না এফসিসি আইডেন্টিফাই করতে পারি, কিভাবে আমরা ল্যাটিস প্যারামিটার আইডেন্টিফাই করতে পারি, এই জিনিসগুলো। কারো কোনো কোশ্চেন আছে? এটা হলো তোমাদের এক্সআরডি সিলেবাস এই পর্যন্ত। আচ্ছা, তোমাদের রোল 8 আসছো? 8, 12, 13, জি স্যার 12 12, 42, 48, 51, 53, 54, 55। তোমাদের 1 তারিখ এক্সাম, সিলেবাস হচ্ছে ডিরেকশনের 1 পর্যন্ত না? ঠিক আছে, স্যার স্টেরিওগ্রাফিক প্রজেকশনের আগে পর্যন্ত। স্টেরিওগ্রাফিক পজিশনের 1 পর্যন্ত না? শুরু হয়েছে কোন জায়গা থেকে? তো ওই ডিরেকশন থেকে আমরা এর আগে ও পর্যন্ত সরি ফার্স্ট সরি সিটিতে সরি, দিয়েছি। আগেরটা ডিরেকশন 1 পর্যন্ত ছিল। ওকে ফাইন, তো ডিরেকশন থেকে স্টেরিওগ্রাফিক পজিশন, ঠিক আছে। আর 3 নম্বরটা হবে স্টেরিওগ্রাফিক পজিশন এন্ড এক্সআরডি, সেটা যখন তোমরা দিতে চাও। ঠিক আছে, এই পর্যন্ত যে তাহলে আজকে। হ্যাঁ স্যার আমি 58 স্যার, আমি একটু লেটে। আচ্ছা 51 অবশ্য আছে বলছে। আর তুমি কত? 58? জি স্যার 58। আচ্ছা 51 আছে। স্যার 21 একটু প্রথমে জয়েন দিয়েছিলাম, দেন ইলেকট্রিসিটি চলে অসুবিধা গেছে নেই, তারপর। অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা 48 স্যার। এটা আসছো, জি স্যার। এর কি এখন আসলা? না স্যার, তোমার তো অনেকবার টাকা হয়েছে শুরু থেকে, তাহলে কখন আসছো বলো? 10 মিনিটস পরে জয়েন দিয়েছি স্যার। কিন্তু আমি তো 2 মিনিট আগে তোমাকে ডেকেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।